দেখেন, এর ভিতরে আমার কাছে মনে হয় যে পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী, তার মায়ের বাড়ি কিন্তু বরিশালে। তিনি হিন্দু, তিনি বাংলাভাষী কিন্তু হিন্দু। এই জন্য তিনি তাদের ফর্মুলায় পড়ে না, অর্থাৎ বাংলাভাষী মুসলমান হইতে হবে। তিনি বলছে, নিজেও স্বীকারোক্তি দিয়েছে যে আমার মা বাংলাদেশে ছিল, বরিশালে আগুলঝরা অমুক গ্রামে বাসিন্দা। আমি জানি যে মুসলমানদের উপরে বাংলাদেশিদের উপরে কেমন নির্যাতন হয়। তিনি বলেছেন তিনি ভারতে জন্মগ্রহণ করছে ওই মায়ের পেট থেকে। তো এখন তো যদি পুশ ইন করতে হয় তাহলে তার মা সহ তাকে করতে হয়। তো যদি করতো তাহলে আপত্তি ছিল না, কারণ তিনি বাংলাভাষী না। কারণ 1950 সালে আপনার ব্রিটিশ আমলে আসাম থেকে বাংলাভাষী মুসলমান খেদাও আইনটা করে, এবং এই শুভেন্দু অধিকারী তিনি বলছেন আসামে যে প্রক্রিয়ায় পুশিন করা হয়েছে, পুশব্যাক করছে ভারত থেকে, ওইভাবে করা হবে, এবং সেটাই সে করতেছে। আমার কাছে মনে হয় সে মমতা ব্যানার্জির অনেক ঘনিষ্ঠ ছিল। এখন সে বিজেপি করতে গিয়ে সে অতিমাত্রায় হিন্দুত্ববাদী পলিটিক্স করতেছে। এও তো হতে পারে যে নরেন্দ্র মোদী তাকে বলছে তুমি চাপ দাও, কারণ শেখ হাসিনা প্রায় 30টা চুক্তি এবং সমঝোতা স্বাক্ষর করে গেছে, ওইটা যাতে কোনোটা বাতিল না করতে পারে। 2 হলো, বাংলাদেশ বিশ্বায়নের যুগে তো কোনো দেশ ছোট না। এখন আপনার ওদের পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে তারা রংপুর বাড়াবে, অর্থাৎ চিকেন নেক বাড়াবে, বড় করবে, রংপুরের অঞ্চল দখল করবে। সুতরাং আমার তো মনে হচ্ছে যে এই পুশিনে শেষ হবে না, আমার মনে হচ্ছে। হয়তো নরেন্দ্র মোদী তাকে বলছে তুমি এই ধরনের তাফালিং করো, একটা চাপ আপনার বাংলাদেশের উপরে থাক, কিন্তু আমাদের আরও কাজ আছে, এখানে পলিটিক্যাল ইস্যু আছে, তারপর পানির ব্যাপার আছে। তারা তো 40টা আন্তর্জাতিক রিভারে আপনার রিভার লিঙ্কিং প্রজেক্ট করতেছে, যেখানে গঙ্গা আছে, আপনার আছে, আপনার তিস্তাও আছে, এর ভিতরেই আছে। সুতরাং আমরা তো এখন পদ্মা ব্যারেজ করতেছে, এই সরকার নিজস্ব অর্থায়নে শুরু করেছে, তিস্তা ব্যারেজের পরিকল্পনা আছে। তো এখন এগুলো যাতে না করতে পারে, আমার মনে হয় এই জন্য একটা চাপের জন্য এগুলি করতেছে। কারণ আন্তর্জাতিক আইনে আপনি দেখেন তারা কিন্তু কোনো আইন মানে না। আপনি ভারত বাংলাদেশের প্রোটোকল স্বাক্ষর করা আছে, অর্থাৎ কী সিস্টেমে ব্যবস্থাপনা হবে বর্ডার, এবং কিভাবে যদি কোনো দেশের নাগরিক এদিক সেদিক করে কোন পদ্ধতিতে হবে সেটা করা আছে। তারপরে জাতিসংঘের মানবাধিকার সনদে স্বাক্ষরকারী দেশ, অনুস্বাক্ষরকারী দেশ ভারত এবং বাংলাদেশ। বর্ডারে কিভাবে ব্যবস্থাপনা হবে, পুশিন আইন মানা হবে। কোনো দেশের আপনার আইনি প্রক্রিয়া ছাড়া কাউকে পুশিন বা পুশব্যাক করা যায় না। ভারত এটা মানছে না, জোর করে আমাদের দেশে পাঠিয়ে দিচ্ছে। কাঁটাতারের বেড়া ধরেন প্রায় বিশ্বে প্রায় 80-90টা দেশে কাঁটাতারের বেড়া আছে, ওয়াল আছে। এটা আমি ধরে নিলাম তার দেশে সে কাঁটাতারের বেড়া দিক, কিন্তু 300 কিলোমিটার থেকে গরু আসে, তখন বিজেপি মানে ভারতীয় বর্ডার গার্ড দেখতে পায় না। আমাদের দেশে আসে বর্ডার গার্ড কি গরুর জন্য নাকি মানুষের জন্য? মানুষের জন্য, কিন্তু গরু আমাদের বলে না গরু চোর করে গুলি করে দেয়। তোমার 300 কিলোমিটার হাঁটে আসে, তুমি তখন দেখো না? আমার বাংলাদেশের ভিতরে ঢোকে, আমাদের দেশের গরু ওই দিকে যায়, বর্ডার তো কাছে, অনেকের আত্মীয় স্বজন আছে, যায় ওই দিকে, গেলে গুলি করে, গরু আনতে গেলে গুলি করে। এবং সবচাইতে অশান্ত আপনি দেখেন পাকিস্তানের সাথে ভারতের বর্ডার আছে, হ্যাঁ, একটা মানুষ মারছে, পাকিস্তানের একটা মানুষ মারতে পারছে, যুদ্ধ তো হয়েছে কয়েকবার, কিন্তু বর্ডার কিলিং কিন্তু করতে পারে না। কিন্তু বাংলাদেশে ইতিমধ্যে 120টা অন্তর্বর্তীকালীন সরকার থেকে 120 জন মানুষ মেরে ফেলছে। আমার কথা হলো লেথাল ওয়েপন কেন বর্ডার গার্ডের হাতে থাকবে? এখন আমাদের বিজেপিকে বলা হয়েছে, আমাদের বিজেপি কিন্তু সাংঘাতিক প্রশিক্ষিত বাহিনী, কারণ এদের সুপারভাইজার হলো আর্মি, যার ফলে কিন্তু আমাদের সমস্যা হলো বিজেপির সংখ্যা অত্যন্ত কম। ধরেন আধা কিলোমিটার দূরে একজনের, গ্রামবাসীরা এখন হেল্প করতেছে, ওরা পুশিন করতেছে, এরা ফেরত আসতে দিচ্ছে না। তার ভিতরে হয়তো কিছু ঢুকেছে, কিন্তু আমার মনে হয় যে এখন এখানে রাজনৈতিক উদ্দেশ্য আছে।
আমার মনে হয় আমাদের কিছু দেশ অর্থাৎ রংপুরের একটা অঞ্চল দখল করার তাদের নিয়ত আছে, হ্যাঁ, এবং এই চুক্তিগুলো যাতে বাতিল না করে এই জন্য একটা প্রেশার তৈরি করা হচ্ছে। যারা মাসুদ কামাল কি মনে করেন? মানে উনি একদম একটা ভূ রাজনৈতিক জটিলতার কথা বলছেন। কিন্তু দেখেন, আমি যেটা বলবো আর কি এখানে, যে এই যে পুশইন বলেন আর পুশব্যাক বলেন, ওনারা তো পুশব্যাক বলে, আমরা পুশইন বলি। তো ওনারা বলেন যে এখান থেকে গিয়েছিল, তারা ঠেলে আমাদের মধ্যে ফেরত পাঠাচ্ছে। এই কাজটা ওদের কারা করতেছে? বিএসএফ করতেছে। বিএসএফ তো মানে ওর উর্দি পড়া একটা মানে আপনার প্রতিষ্ঠান ওদের, এবং আইনি প্রতিষ্ঠান। বাট এই যে পুশব্যাক তারা যেটাকে পুশব্যাক বলে, তারা যে পুশব্যাকটা করতেছে, এটা কি ওদের দেশের আইন অনুযায়ী বৈধ? আমার আলাপ বাদ দেন, ওরা যে কাজটা করতেছে এটা কি ওদের দেশের আইন অনুযায়ী বৈধ কিনা? তো ওদের দেশের আইন অনুযায়ী বৈধ না। ওদের দেশে যদি কোনো আমাদের অথবা যে কোনো দেশের বাইরের কোনো নাগরিক যদি ওদের এখানে ধরা পড়ে, তারা ধরতে পারে, নিয়মটা কি, ওদের আইনটা কি বলে? ওদের আইনটা হলো তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করবে, গ্রেপ্তার করে আদালতে তুলবে। আদালত দেখবে সে কিভাবে কি কারণে এখানে ঢুকছে, এবং সে ঢোকার কারণটা ব্যাখ্যা করে তারা একটা সাজা দেবে, 2 মাস 3 মাসে কারাদণ্ড কিছু একটা দেবে। দেওয়ার পর, সাজা ভোগ করার পর, তখন তারা তাকে ওই ক্যাম্পে পাঠিয়ে দেবে, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। যে ক্যাম্পে পাঠানোর পর ওদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের যে দূতাবাস আছে ওখানে তাদের সঙ্গে যোগাযোগ করবে, যে তোমার এই নাগরিক আমার এখানে এই অপরাধ করে ধরা পড়ছিল, অপরাধের শাস্তি সে ভোগ করছে, এখন তোমরা তোমাদের নাগরিককে ফেরত নাও। আমাদের দূতাবাসের কাজ হবে তাকে, যদি সে আমাদের নাগরিক এটা প্রমাণ করা, যদি প্রমাণিত হয় যে আমাদের নাগরিক, ওনারা একটা ট্রাভেল পাস দিবেন তাকে, সেই ট্রাভেল পাস দিয়ে ওনারা ওয়ান ওয়ে ট্রাফিক দেশে আমার দেশে ঢুকবে। এটা হলো কি আমার এবং ওই দেশের মধ্যে এটাই নিয়ম, ওনাদেরও নিয়ম আমাদেরও নিয়ম। এখন এই নিয়মের মধ্যে পুশব্যাক কোথায় আর পুশ ইন কোথায়? নাই তো কোথাও। তার মানে ওনাদের যে কাজটা করতেছেন এটা তারা করতেছেন গাইড জুড়ে, এবং একটা গাইড জুড়ে বেআইনি কাজ করতেছেন। কথাটা কিন্তু সিম্পল, একদম 1 নম্বর গাইড জোর, 2 নম্বর বেআইনি কাজ। কে করতেছে? ওনাদের আইন প্রয়োগকারী সংস্থা লোকজন করতেছে। আর এটা কে করতে উৎসাহ দিচ্ছে? ওনাদের রাজনীতিবিদ এবং সরকারের লোকজন। আর সরকারের লোকজন কীভাবে? আমি একটা এক্সাম্পল দিই আপনাকে। এপ্রিল মাসের মাঝে, এপ্রিলের সম্ভবত 15 কি 14, আপনার ভারতের এবিপি একটা এবিপি আনন্দ আছে একটা এবিপি, ওই এবিপি হিন্দি চ্যানেলে আপনার আসামের যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, ওনার একটা ইন্টারভিউ প্রচার করা হয়েছিল। সেই ইন্টারভিউয়ে উনি ওই সাংবাদিককে বলেছেন যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি ঈশ্বরের কাছে একটা প্রার্থনা করি, সেই প্রার্থনাটা হলো যেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো না হয়। তো সাংবাদিক বলছে, কেন আপনি এটা প্রার্থনা কেন করেন? এই কারণে করি, যদি সম্পর্ক ভালো হয়ে যায় তাহলে আমাদের বিএসএফ আর ওদের বিজিবি এরা পরস্পরের বন্ধুত্বপূর্ণ আচরণ করে, হ্যান্ডশেক করে, হাসি ঠাট্টা করে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায়। কিন্তু যদি ভালো না থাকে, যেমন এখন যেমন ভালো নাই, তাহলে আমরা ডিটেনশনকে আইনে 10-12 জনকে জমা করি, ওরা পরে ওদের কাছে দেই, ওরা যেহেতু সম্পর্ক ভালো না, ওরা ধাক্কে ভিতরে ঢুকাই দেয়। এটা একদম সিটিং চিফ মিনিস্টার বলতেছেন। তখন তাকে সাংবাদিক জিজ্ঞাসা করছে, আপনি যেটা বলছেন এটা কি আপনার কেন্দ্রের কথা? উনি বলছেন, সেটা আমি জানি না, এটা আমি বলতে পারবো না। আসামের মুখ্যমন্ত্রী হিসাবে আসামের জনগণের যে চিন্তাটা সেটা আমি প্রকাশ করলাম। তো আমার কথাটা হলো কি, এটা হলো মানসিকতার ব্যাপার, এটা হলো রাজনীতির ব্যাপার। উনি যে কথাটা বলেছেন, উনি মনে করেন যে আসামের জনগণ এই ধরনের কথা বললে পছন্দ করবে, এই জন্য উনি বলেছেন। কিন্তু 5 তারিখে, এই মাসের 5 তারিখেই আপনার ওই কি বলে, দিল্লিতে যখন ওদের পররাষ্ট্র মন্ত্রণালয় জনকে ব্রিফিংটা করে, জয়সওয়াল যেখানে ওখানে ছিলেন, উনি বলছেন, ওখানে কিন্তু ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে পুশব্যাক নিয়ে আপনি কী বক্তব্য? প্রতিদিন যে পুশব্যাক হচ্ছে, বাংলাদেশ থেকে আপত্তি করছে রণধীর জয়সওয়াল, যে তো এটা আপনার সামনে কী বলবেন? উনি কিন্তু পুরো বিষয়টাকে এড়িয়ে গেছেন। উনি বলছেন কি যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আমরা ভালো করার চেষ্টা করছি, আগামীতেও করব। পুশব্যাক শিখে উনি কোনো মন্তব্য করেন নাই।
মানে এটা যে খারাপ, অন্যায়, ভুল, ভালো অথবা খুব ভালো, এটা কিন্তু এটা বলেন নাই। কাজে অফিসিয়ালি ভারত গভর্নমেন্টও, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু পুশব্যাক, ওদের পুশব্যাক আমাদের পুশিংকে কোনো ধরনের স্বীকৃতি দিচ্ছে না, কিন্তু ঘটছে। কারণ ওনারা একটা বেআইনি কাজ করছেন, এখানে তো লজিক খুঁজার কোনো কিছু নাই। মানে কি এখানে স্বীকৃতি কি দিবে আবার? মানে পুশব্যাক যে হচ্ছে এটা ঠিক না, এটাও বলছে না, আবার হচ্ছে এটাও দেখছে। বলছে না মানে তারা মনে করে যে হতে থাকুক, তাই তো আমি সেটাই বলছি, এটাই তার মানে তো তাই বোঝায়। সেটাই আর কি। এখন এটা কি বলবেন, বলার কিছু নাই। আসবো আসবো আবার। এখন আমি আজিজ আপনার কাছে বলছি, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার, কেন্দ্রেও তাই। পরে ধরেন ভারতের এই রাজ্য সরকার, কেন্দ্র সরকার তো একই রীতিতে চলছে। পরশু দিন থেকে, মানে পরশু না, কয়েকদিন ধরেই ধরেন কুড়িগ্রাম বলেন, সাতক্ষীরা, যশোর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, মেহেরপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, বিভিন্ন সীমান্ত দিয়ে পুষের চেষ্টা করা হয়েছে এবং কয়েক জায়গায় বিজেপি পুষের চেষ্টা ঠেকিয়ে দিয়েছে। এক ধরনের লড়াইয়ের পরিস্থিতি সেখানে। বাংলাদেশ ভারত সম্পর্কে এর কী প্রভাব পড়তে পারে আমি এর সাথে যুক্ত করি, এর সঙ্গে বাংলাদেশ সরকার অথবা বিজেপি আনসারকে যুক্ত করেছে, স্থানীয় লোকজনকে যুক্ত করেছে। লোকজন লাঠি সোটা দা বল্লম দিয়ে ঠেকাচ্ছে। ধরেন কাউন্টারের ওদিকেও লোকজন হিন্দুত্ববাদে জাগ্রত হয়ে লাঠি সোটা দিয়ে দাঁড়িয়ে গেল। মানে কোন পরিস্থিতির দিকে যাচ্ছি আমরা? এখন তো আপনার বিজেপি এবং বিএস কি আপনার বিএসএফ এদের আপনার কমান্ডার পর্যায়ে কিন্তু বৈঠক চলছে। 11টায় হওয়ার কথা। হ্যাঁ, শুরু হওয়ার কথা। জি, দিল্লি। সেখানে আমার কথা হচ্ছে প্রদেশ থেকে যাই করুক না কেন, রাষ্ট্র টু রাষ্ট্র, টপ পর্যায়ে এখন আমার মনে হয় সরকার টু সরকার ইনভলভ হওয়া উচিত। সরকার কেন্দ্রের সাথে আলোচনা করা উচিত। এটা তো একটা সিরিয়াস ম্যাটার। কারণ এটা কোথায় যায় ঠেকবে এটা তো আমরা এখন বুঝতে পারছি না। কারণ আমাদের 3 ভাগে ভারত, আমরা গোলমাল চাই না, এটা ঠিক। কিন্তু আমাদের ভারত সম্পর্কে ধারণা করতে হবে দক্ষিণ এশিয়ার একটি দেশের সাথে তাদের ভালো সম্পর্ক নেই, একটি দেশের। তারা মালদ্বীপ থেকেও হাত গোটাইছে। সুতরাং আমাদের সাথে প্রায়ই দেখা যায় সরকারের সাথে সম্পর্ক রাখতে চায়, জনগণ টু জনগণ সম্পর্ক কখনো তারা বাড়াইতে চায় না। তারা কিন্তু আমাদের দেশের মার্কেটটা বড়। দেখেন আমাদের দেশের অনেক পণ্য, আমি আসামে গেছি, আমি ত্রিপুরায় গেছি, দেখছি আমাদের কিছু কোম্পানির পণ্য কিন্তু ওখানে হটকেক, ইউরোপিয়ানের মতো, কিন্তু আমাদের ডাম্পিং অ্যান্টি ডাম্পিং দিয়ে আটকায় দেয়। তারা তাদের পণ্য আসে কিন্তু আমাদের পণ্য যাইতে দেয় না। হ্যাঁ, এই ব্যারিয়ারগুলো তৈরি করে। এই যে মাঝখানে কোরবানির সময় খেয়াল করে দেখেন, তারা গরু জবাই করতে দিবে না। ওখানে মসজিদ থেকে ইমাম সাহেবরা বলল যে না, গরু আমরা কোরবানি দেব না, গরু মাংস এবার খাবো না। তখন যারা ওখানে ঘোষরা, হিন্দু ঘোষরা আপনার গরু করে, লালন পালন করে, তারা বরঞ্চ বিদ্রোহ করছে। আপনি একদিকে দেখেন গোমাতা, তাকে পূজা করতেছে। আবার ভারতের কিন্তু সবচাইতে সেকেন্ড প্রবাসী আয় হচ্ছে গরুর মাংস। দেখেন দ্বিচারিতার কোথায়। তা আমার কথা হচ্ছে যে একটাই কথা, ভারতের সাথে তো আমরা সম্পর্ক খারাপ করতে চাই না, কিন্তু বড় ভাই ছোট ভাই হিসেবে দেখলে তো হবে না। এটা দেশ, বিশ্বায়নের যুগে কোনো দেশ ছোট না। আর আমাদের দেশ তো 18 কোটি জনগণের দেশ। এবং ভূ রাজনীতিতে আমি বলবো যে ভৌগোলিকভাবে আমরা খুব স্ট্র্যাটেজিক জায়গায় আছে। কারণ তারা কিন্তু চীনের সাথে তাদের সবসময় বৈরিতা আছে। চীন কিন্তু চিকেন নেক কাটতে চায়, আমরা যদি একটু সায় দেয় কিন্তু কেটে ফেলবে। তারা আমাদের রংপুর দখল করা এত সহজ না। হ্যাঁ, দখল করে চিকেন নেক বাড়াইতে চায়, এটা তো বলছে, তো সরকার একটা বলছে তো। সুতরাং আমি বলবো যে দুইজনের জন্যই ক্ষতিকর হবে। আমার মনে হয় যে আলাপ আলোচনার মধ্যে এটা ঠিক করা উচিত। আমার কথা হলো যে 20 বছর তারা বলে কি আধার কার্ড নাই, অনেকে গরিব মানুষ আছে, সাধারণ লোক আছে, তার আধার কার্ড নাই, তারা নিয়ে ডিটেনশন ক্যাম্পে ভরে দেয়। এর ভয়ে অনেকে স্বপ্রণোদিত হয়েও আসছে, এটা ঠিক। বর্ডারের দিকে বাংলাদেশে চলে আসা
আসছে, হয়তো তারা 20 বছর আগে বাড়ি ছিল, 15 বছর আগে বাড়ি ছিল, হ্যাঁ, এরকম আসতে চাইছে। আবার কাউকে কাউকে ধরে এনে এখানে জোর করে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তো এটার তো একটা আইনি পদ্ধতি আছে। আপনি আমাদের এমবিসিকে জানান, যেটা মাসুদ কামাল বলল, জানান, এমবেসি আমাদের এখানে ভেরিফাই করবে, ভেরিফাই করে যদি মনে করেন যে সে বাংলাদেশি, আমাদের থেকে আলাপ আলোচনা করতে আইনি পদ্ধতিতে, জাতিসংঘের তো নিয়ম আছে। আপনার অনুসরণকারী দেশ ভারত এবং বাংলাদেশ, আমাদের সাথে প্রোটোকল স্বাক্ষর আছে, আইন কেন মানবে না? স্বাক্ষর করছে। আমাদের পানির ব্যাপারেও মানে না, পানির ব্যাপারেও তারা উঁচুরে, আমরা নিচু ভাটির এরিয়া, আপনার আন্তর্জাতিক নদীর পানি তো গতিপথ বদলাতে পারে, কিন্তু তারা তো করে, তারা করে। এখন আমরা যার ফলে পদ্মা ব্যারেজ দিচ্ছি, কারণ পদ্মা ব্যারেজে আমাদের তো গঙ্গার ওপারে তো গঙ্গায় তো পদ্মায় তো গ্রীষ্মকালে তো গরুর গাড়ি চলে। আমার যতদূর মনে আছে পদ্মার ব্যাপারে প্রেসিডেন্ট জিয়া যখন ছিলেন তখন উনি জাতিসংঘে গেছিলেন, হ্যাঁ, এবং তারপরে অনেক হব রবি ইত্যাদি করতে করতে তারপর তো চুক্তি হলো। এখন যে এতগুলো ঘটনা ঘটছে, আমাদের সরকার তো আন্তর্জাতিক কোনো আদালতে বা আন্তর্জাতিক পর্যায়ে এটাকে নেওয়ার মতো আমি জানি না, এখনো চিন্তা করছি না। অ্যাটলিস্ট প্রথমে আন্তর্জাতিক আপনার অনুসক্ষরকারিত্ব জাতিসংঘের আছেই, আপনারা যাইতে পারেন, উদ্বেগ প্রকাশও করেছে, কিন্তু উদ্বেগ প্রকাশ করছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ ব্যাপারে কথাও বলছে, স্ট্রংলি বলছে যে আমরা প্রতিহত করবো দিস এন্ড দ্যাট। আপনি সরকার টু সরকার আলোচনা করেন না কেন? এখন তো করছে, ধর আজকে রাত্রে যেটা হচ্ছে সেটা আপনি সরকার টু সরকার বলবেন না? না, এটা তো বিজেপি আর বিএসএস, এটা গভর্নমেন্টের একটা অংশ, তো গভর্নমেন্টের অংশ, কিন্তু এরা ডেফিনেটলি সরকার পর্যায়ে নয় এটা, কিন্তু সরকারের মানে দুটো অংশ বা অঙ্গ দিয়েই তো করা হচ্ছে না। অঙ্গ দিয়ে করা, আর সরকারের অর্থাৎ রাজনৈতিক নেতা, ফরেন মিনিস্টার বা প্রধানমন্ত্রী বা একটি টেলিফোনে কনভারসেশন করলো, এটা আলাদা গুরুত্ব আছে না। আমাদের সরকার তো এখানে ইনভলভ হওয়া উচিত। যদি ফেল করে তাহলে অবশ্যই এটা জাতিসংঘে চলে যাওয়া উচিত। সরকারের পক্ষ থেকে এটা বলা হয়েছিল সম্ভবত যে পরশুরা কবে যেটা বৈঠক ছিল, ওদের পক্ষ থেকে এইটা পুশির আলোচনা করতে রাজি হয়নি। 10-12টা চিঠিও দিয়েছে বাংলাদেশ থেকে, জি, চিঠিও দিচ্ছে, চিঠির কোনো উত্তর দেয় নাই। তারা এটা গায়ে লাগাচ্ছে না। যেমন তিস্তা নদীর পানি ভাগাভাগিতে বাংলাদেশ কিন্তু একবার আলোচনা হয়েছিল, গজলটোপায় 50-50। গজলটোতে পানিই থাকে না গ্রীষ্মকালে, মমতার ঘাড়ে চাপায় দেয়, মমতা ব্যানার্জি এটার বিরোধিতা করে। ও ইলেকশন আগে ইস্যু করছে না, অ্যাজিভ সে পানি, আরে তারই তো পানি থাকে না গ্রীষ্মকালে, গজলটোপায় পানিই থাকে না, শুকায় যায়, হ্যাঁ, তো সে পানি দিবে কোত্থেকে? সুতরাং আমার মনে হয় সরকার টু সরকার আলোচনা করা উচিত। কারণ এই বিএসএফ আর বিজেপি কথা বলে, ধরেন তাদের কর্নেল পর্যায়ে বা ব্রিগেডের পর্যায়ে আলোচনা করে, এটা বোধহয় রাষ্ট্রীয় যে পলিসি ঠিক করতে পারবে না তারা। হ্যাঁ, মাসুদ কামাল আপনাকে একটা প্রশ্ন করেছে, আবার বলবো। জি, কামালপুরে জি, বিএসএফ বলেছে গুলি চালাবো যদি এরকম হয়, আর বিজেপি জবাব দিয়েছে আপনারা গুলি করলে কি বসে থাকবো, আমাদের কাছে গুলি নাই। দেখেন আমাদের সঙ্গে তো এরকম গোলাগুলি কিন্তু আগেও হয়েছে, একবার খুব বড় গোলাগুলি হয়েছিল যখন নাকি ফজলুর রহমান সাহেব বিডিআর ছিল, বিডিআর ছিলেন, ডিজি ছিলেন। তো এই সমস্ত গোলাগুলি না আমাদের দুই দেশের জন্যই আমি মনে করি ক্ষতিকর। কারণ একটা সিচুয়েশন যখন এরকম হয়, এটা তো কেবল এখানেই থাকে না, অনেক দূর পর্যন্ত চলে যায়। তো এবং এইগুলোগুলির খুব ভালো রেজাল্ট আমরা কখনো পাই নাই। এবং তারও চেয়ে বড় কথা যে অতীতে যে গোলাগুলি হয়েছিল ওটাই কিন্তু মানে ভারত কিন্তু খুব একটা সুবিধা করতে পারে নাই, আমাদের যে ইতিহাস যেটা, কিন্তু অর্জন কিন্তু কারোর কিছু হয় না। আর আমরা প্রতিবেশীরা পরস্পর সঙ্গে যুদ্ধ কেনই বা করব? যেটার সমস্যা, এটার সমস্যার সমাধান খুব সহজ সমাধান। আচ্ছা, পুশব্যাক যখন আপনার করতে হবে, এটা আসলে যেটা হচ্ছে বুঝছেন, এটা বেসিক্যালি পলিটিক্সটা হচ্ছে। শুভেন্দু অধিকারী জিতছে এই হুজুগটাকে করে সামনে নিয়ে। এখন সে যে হুজুগটাকে আসলেই মিন করে, সে যে কিছু করতে চায়, এটা তার ভোটারদের কিন্তু দেখাতে হবে, সেটা সে দেখাচ্ছে, এটা করো, এটা করো, এটা করো। অথবা সেন্ট্রাল গভর্নমেন্টই বলছে যে শুভেন্দুকে একটু হেল্প করো, তোমরা এগুলো কইরা শুভেন্দুর মুখ রক্ষা হোক। শুভেন্দু অধিকারীর মুখ কিন্তু খুব একটা মানে কন্ট্রোল অবস্থা থাকে তা কিন্তু না। উনি তো একবার বলছিলেন, শেখ হাসিনা যখন চলে গেছিল, যে শেখ হাসিনা এখনও বাংলাদেশে আমি মনে করি
আমি শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করি। আর কিছুদিন পরে সে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে যাবে, জিয়া তো না, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবে, স্যালুট দিয়ে নিয়ে তারা তোমরা চেয়ারে বসাবা। তো বলছি তো উনি আবার কিন্তু এটাও বলছে যে শেখ হাসিনার কে বাবা কে মা এগুলি অনেক কিছু বলছে, যাক সেগুলো আর বলতে চাই না। তো উনি এলোমেলো কথা তো বলেন। এখন সেই কথাগুলির যদি বাস্তবায়ন করার জন্য একটু নমুনা দেখায়, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট ওনাদের এই প্রাদেশিক সরকারের জন্য এতটুকু ত্যাগ স্বীকার করতেই পারে, হয়তো সেটাই তারা করতেছে। কিন্তু আমাদের যে টেনশনের কথা আপনি বললেন, যে যদি গোলাগুলি শুরু হয় তাহলে কি হবে? জীবনহানি হতে পারে। গোলাগুলির নেট রেজাল্ট কি হবে? গুলির রেজাল্ট কখনো ভালো হয় না, ভালো হবে না। আর সবচেয়ে যে বড় যেটা পেইনফুল ব্যাপার, অনেককে কিন্তু তারা নোম্যান্স ল্যান্ডে এনে বসিয়ে রেখেছে। নোম্যান্স ল্যান্ড, খোলা আকাশের নিচে এই যে অসহায় লোকগুলি বসে আছে, বাচ্চা টাচ্চা সব মিলে, এগুলো কারা? এটা আমার দেশের নাগরিক? রীতিমতো মানবেতর ব্যাপার। এরা কি আমার দেশের নাগরিক না ওদের দেশের নাগরিক? এটা কিন্তু গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় না। কারণ এই যে লোকগুলো এখানে বসে আছে, এরা তো জীবন, এরা মানুষ তো রে ভাই। এই বর্ষা বাদলের দিনে এদের খাওয়া দাওয়া, পানি, বৃষ্টি, এগুলি এটা কোনো কথা? এটা কিছু হইল? এবং এটা করে নিয়ে তারা কে নিজেদেরকে মানবিক সরকার হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, এটা তো আমি বুঝি না। কই কোনো বড় লোক তো পাঠায় না। পুলিশের মানে কি? এরা অবৈধভাবে ওখানে গেছে, তো অবৈধভাবে তো আওয়ামী লীগের বহু লিডার গেছে, অবৈধভাবে তো শেখ হাসিনাও গেছে। তো শেখ হাসিনা পুষিন করুক। তো এইগুলি বলে তো লাভ নাই। মানে এইগুলি আসলে পলিটিক্স। এবং এই যে পাঠাচ্ছে যাদেরকে, সব মুসলিম। মানে টোটাল যে পলিটিক্সটা বিজেপি করতেছিল। পলিটিক্স আপনি এর আগেও একবার বলে, কি পলিটিক্স হতে পারে? এই তো ওখানকার ভোটারদেরকে বোঝানো, দেখো আমরা এই সমস্ত মুসলমানদের রাখবো না আমাদের এখানে, এরা সব বাংলাদেশের লোক। ওদের তো এই যে এসিসি যেটা হয়েছে, এটার তো মূল বক্তব্য এটা, যদি ওখানে কেউ যায়, তারা যদি মুসলিম ছাড়া অন্য কিছু হয়, তাহলে তাকে তারা নাগরিকত্ব দিয়ে দেবে। মানে বাংলাদেশের সাথে সম্পর্কিত কোনো রাজনীতি থাকতে পারে, এটাও থাকতে পারে। মানে যেমন ধরে যে আওয়ামী লীগ। না, এটা দুইভাবে থাকতে পারে। আমি বলি আপনাকে, একভাবে হলো, দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাদের সঙ্গে ইন্ডিয়া গভর্নমেন্টের সম্পর্ক একদম তলানিতে পৌঁছে গেছে। এত তলানিতে কখনো আগে পৌঁছায় নাই, খুব খারাপ ছিল। আমরা সবাই ভেবেছিলাম যে নতুন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে, ডেমোক্রেটিক একটা গভর্নমেন্ট আসলে এর সঙ্গে হয়তো ইন্ডিয়ার সম্পর্কটা ভালো হবে, আমরা সবাই প্রত্যাশা করেছিলাম। এবং আমরা এটাও দেখলাম, আমাদের দিক থেকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী প্রথম বিদেশ সফর ইন্ডিয়া দিয়ে শুরু করলো। তো গেল, আমরা ভাবছিলাম উনি তো খুবই নাকি ক্যারিসমেটিক লোক, শুনেছি হয়তো উনি দিল্লি জয় করে আসবে। কি জয় করে যাই না, ভোটটাও বোধহয় পায় নাই। অনেকে তো বলে ভোটের জন্য গেছিলো, যুদ্ধ শুনছি ইন্ডিয়া নাকি তাকে ভোট দেয় নাই। যাই হোক, সব সে গেছে। নেট রেজাল্ট কি? নেট রেজাল্ট কিছু না। কিন্তু এখন তারপরেও কিন্তু আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সরকার চলে গেলো, ইউনুসকে পছন্দ করে না, ইউনুস 7 সিস্টার নিয়ে কী বলছে না বলছে, অনেক কথা নিয়ে আলোচনা আছে, অনেক অজুহাত আছে। তো এই গভর্নমেন্টের সঙ্গে যখন নাকি খালেদা জিয়া মারা গেলেন, ওনার মারা যাওয়ার পর তো পররাষ্ট্রমন্ত্রী নিজে চলে আসছিল তারেক রহমানের সঙ্গে দেখা করতে, তাহলে তার সঙ্গে তো এই আচরণগুলি মিলে না। এখন আমার যেটা সন্দেহ হয় যে সামনে ইন্ডিয়ার সঙ্গে আমাদের কয়েকটা দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে আলাপ আলোচনার ব্যাপার স্যাপার আছে। গঙ্গা চুক্তি তো এই বছরে শেষ হয়ে যাচ্ছে, ওটা আবার রিনিউ করার ব্যাপার আছে। আমরা পদ্মা ব্যারেজ করতেছি, এটা নিয়ে তাদের আপত্তি আছে। তিস্তা চুক্তি নিয়েও আমরা আলোচনা করতেছি, ওটাও আমরা চাইবো। চীন এই তিস্তা চুক্তিতে আলোচনা করতে চায়। এখন এই বিষয়গুলি নিয়ে ওনারা হয়তো আমাদের একটা চাপ দিতে চাচ্ছে। এবার এই চাপ দেওয়ার পদ্ধতি সম্ভবত এটা হতে পারে। এটা একটা আমার এই কোয়েশন। আরেকটা হলো, হয়তো আওয়ামী লীগের ব্যাপারে তারা কিছু বলতে চায়, সে বলতে চাওয়ার আগে তারা এইগুলি দিয়ে একটা চাপ দিচ্ছে গভর্নমেন্টকে, যে তোমরা এটা করো, না হলে কিন্তু আমরা এরকমভাবে তোমাদেরকে ইরিটেট করতে থাকবো। এটা তো আসলে ওই মানে খোঁচানো ছাড়া তো আর কিছু না। এটা করে কি কিছু করতে পারবে? কি করবে? আমি একটু জওয়াবিদের কাছে যাই। মানে এই যে কথাটা উনি বললেন যে আওয়ামী লীগ নিয়ে তাদের একটা পরিকল্পনা থাকতে পারে, আপনি একটু কিন্তু এরকম ইঙ্গিত বোধহয় করেছিলেন, ঠিক আওয়ামী লীগ নাম বলেন নাই, কিন্তু ভূ রাজনীতির কথা বলেছিলেন। এরকম কি হতে পারে যে তারা এরকম একটা চাপ দিচ্ছে যাতে শেষ পর্যন্ত তারা তাদের যে রাজনৈতিক এজেন্ডা আছে আওয়ামী লীগকে কেন্দ্র করে সেটার কথা নিয়ে আসবে সামনে? মান্না ভাই, আপনি বড় ভাই, আমি ছোট ভাই, কিন্তু আপনাকে পিটানো স্টার্ট করলাম।
আপনি একসময় প্রতিরোধ করবেন না? আপনার যতটুকু শক্তি আছে করবেন না? তা আমরা ছোট, তারা বড়, যদি আমাকে পিটাইতেই থাকে আমি প্রতিবাদ করব না? করব তো। আমার বক্তব্য হচ্ছে যে আমি কিন্তু ইঙ্গিত দিয়েছি, বাংলাদেশ কিন্তু স্ট্র্যাটেজিক্যালি খুবই গুরুত্বপূর্ণ জায়গা। আমি ভূ রাজনীতি কিন্তু রাজনীতিতে বাংলাদেশ কিন্তু পিছিয়ে নাই। বাংলাদেশ কিন্তু খেলতে পারে, কিন্তু আমরা খেলতে চাই না, কারণ আমরা ছোট, আমরা বড়োর সাথে লড়াই করতে চাই না। আমরা খেলতে চাইবো কেন? হ্যাঁ, আমরা চাই তাদের সাথে সম্পর্ক রক্ষা করে আমাদের ন্যায্য হিস্সাটা সর্বক্ষেত্রে যেখানে যেখানে পাই আমাদের দেখ। আমাদের 18 কোটি জনগণের, তাদের তো এই জায়গাটা দরকার মার্কেটের জন্য, আর কি করবে তারা? আমাদের বাংলাদেশের লোক ওখানে বাজার করতে যায়, চিকিৎসা নিতে যায়, শিক্ষা নিতে যায়। মাঝখানে ইউনিসের সময় সব আটকায় দিছে না, এখন তো মানুষ মালয়েশিয়া যায়, ব্যাংককে যায়, চীনে যায় চিকিৎসা নেওয়ার জন্য, থাইল্যান্ড চলে যায়। আপনি যত ডিস্টার্ব করবে ডেস্টিনেশন খুঁজে নেবে বাংলাদেশের লোক। বাংলাদেশের 18 কোটি জনগণ, এটা সহজ না। সুতরাং ভারতেরও প্রয়োজন আছে বাংলাদেশকে, বাংলাদেশেরও ভারতের প্রয়োজন আছে, ভারতকে প্রয়োজন আছে। সুতরাং আমার মনে হয় যে সরকার টু সরকার আলোচনা করে এটা সেটেল করা উচিত। এটা বিএসএফ বিজেপি আলোচনা করেই এটা রাজনৈতিকভাবে সরকারের পর্যায়ে আলোচনা হওয়া উচিত এবং এটার সমাধান করা উচিত। কারণ প্রোটোকল স্বাক্ষর হয়েছে, কিন্তু সেটার থেকে বেরিয়ে যাবে কেন তারা? ভারত বেরিয়ে যাবে কেন? আর আমাকে আপনার গঙ্গার পানি ছেড়ে দেন, তিস্তার পানি ছেড়ে দেন, সিকিম থেকে উৎপাদন হয়েছে, আপনার 5-6টা বাদ দিয়ে বিদ্যুৎ তুলতেছেন, পানি তুলে নিচ্ছেন, ওটার প্রবাহ ছেড়ে দেন। এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী তো আছে, আপনি ছেড়ে দেন, আমার আপত্তি নেই। আমাদের বাদ করার দরকার নাই, রিজার্ভার বানানোর দরকার নাই। কিন্তু আপনি পানি ছাড়বেন না, আবার সবগুলো রিভার লিঙ্কিং প্রজেক্ট বানাচ্ছেন। তা আমি তো দেশে এই ভূখণ্ডে তো আমাদের বাংলাদেশে তো মানুষ প্রাণেই বাঁচবে না, তা আমি বাঁচার জন্য চেষ্টা করব না? আপনার অঞ্চলে পানি আটকাতে পারেন, আমার অঞ্চলে আমি বাদ দিতে পারবো না, রিজার্ভার তৈরি করতে পারবো না। আপনার অঞ্চলে আপনি কাঁটাতারে বেড়া দিবেন, আমার অঞ্চলে আমি প্রোটেকশন দেবো না? আমি চেষ্টা করব তো, অবশ্যই করব। আমি একটাই কথা বলছি, দক্ষিণ এশিয়ার কোনো দেশের সাথে ভারতের এই কারণে সম্পর্ক থাকে না। দেখেন, পানি নিয়ে নেপালের সাথে তাদের আচরণ, আমাদের সাথে আচরণ কিন্তু আলাদা, সম্পূর্ণ উল্টাটা। তারা তাদের সুবিধা ছাড়া, আমি ওই ছাত্র জীবনের স্লোগান দিয়েছি মান্না ভাই, যে ভারতীয় সম্প্রসারণবাদ ধ্বংস হোক নিপাত যাক। ওরা তো সবসময় আমাদের সাথে তো সম্প্রসারণবাদী আচরণ করে, সেই ছাত্র জীবন থেকে দেখতেছি। সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে ভারতও আমাদের দরকার, আমাদের ভৌগোলিক অবস্থার কারণে ভারত আমাদের দরকার, আমাদেরও ভারতকে দরকার। সুতরাং আমাদের সাথে আমার মনে হয় সরকারি পর্যায়ে ইতিমধ্যে আপনার জাতিসংঘের মানবাধিকার সনদ বলেন, প্রোটোকল স্বাক্ষর করছেন, যেভাবে পুশব্যাক হওয়ার কথা সেভাবে হোক, আইন মেনে হোক, আপত্তি নাই। যদি সত্যি সত্যি বাংলাদেশি কেউ ভারতে যেয়ে থাকে, অনুপ্রবেশ করে থাকে, যদি সে সত্যি বাংলাদেশি হয়, আমরা ফেরত দেবো, সমস্যা নেই। আলোচনা করে আইনি পদ্ধতিতে, জাতিসংঘ তো একই, মানবাধিকার কমিশনে একই আইন, আপনি তো জোর করে কাউকে পাঠিয়ে দিতে পারবেন না। এমনকি কেউ যদি বাংলাদেশের লোক ওখানে থাকে, ভারতে থাকে, সে যদি বাংলাদেশে আসতে চায়, তার বাড়িতে ফেরত আসতে চায়, তাও আপনি বাধা দিতে পারেন না। সুতরাং এই বল প্রয়োগ করা তো এটা ফাইনালি না। আমাদের দেশে কিন্তু যুদ্ধ হয়েছে, আপনি যেটা বললেন, আমাদের বিজেপি ভ্যালি স্ট্রং, সংখ্যায় অল্প, ওদের আপনার চৌকি আছে, ইত্যাদি ইত্যাদি আছে, আমাদের নাই। তারপরে জনগণ চাপতেছে। একটা সময় তো আপনি যদি গুলি করে মেরেই ফেলেন, বিজেপির একটা সৈন্যকে মেরে ফেলেন, ছেড়ে দিবে না তো। একজন বিজেপি সদস্য ভারতের বিএসএফ এর অন্তত 5 জনের সমান, এটা মাথায় রাখতে হবে। কারণ আমাদের এটা বলা হয় আধা মিলিটারি বিজেপি, আমাদের বিজেপির কিন্তু পুরোটা অফিসার সব আর্মির, এটা মানতে হবে। সুতরাং আমরা কিন্তু বিএসএফ না, আমরা বিজেপি, আর্মির আধা সামরিক বাহিনী কিন্তু এটা। সুতরাং আমরা যুদ্ধে কিন্তু পরাস্ত হবে, আমরা যুদ্ধ করতে চাই না, আমরা ছোট দেশ, যুদ্ধ করতে চাই না, কিন্তু আমাদেরকে বিশ্বায়নের যুগে এতিম ভাড়া মোটেই ঠিক হবে না তাদের। আপনি বলছেন এরকম, কিন্তু আপনি কি মনে করেন যে ইন্ডিয়া এরকম কথা ভাবছে? তার সাথে বড় কথা হলো কি, মানে এরকম কি মনে হচ্ছে আপনার যে এখন বাংলাদেশ ভারতের মধ্যে মানে বিশেষ করে মানে এই দ্বন্দ্বটা পরাশক্তির একটা প্রক্সি জোনে হয়ে গেছে, পরিণত প্রক্সি জোন?
না, এটা ওই যে সজীব ভুইয়া কইছে না, আসিফ ভুইয়া আছে ডিপ স্টেট ইলেকশনের আগে এবং এখনও ডিপ স্টেট সক্রিয়। আমার কাছে মনে হয় যে আমাদের দেশের সব ডিপ স্টেট কিন্তু সরকার নিয়ন্ত্রণ করতে চায়, জনগণ না। জনগণের ভিতরেও কাজ করতে পারে, সুশীল সমাজ আছে, রাজনীতিবিদ আছে, কাজ করতে পারে, কিন্তু আমাদের দেশে তো আর ডিপ স্টেট নাই। আমাদের দেশে ওরকমই নেই, পরাশক্তির মধ্যে আছে, সেই ডিপ স্টেটই আমাদের মাধ্যমে হয়তো কাজ করে। সজীব ভুইয়াকে রিমান্ডে নিলেই তো বোঝা যায় ডিপ স্টেট করছে না, সে ডিপ স্টেট কাজ করছে, তাদের 29 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে হয়েছে। শেখ হাসিনাকে রাজসাক্ষী বানায়, এই যে এক্স আইজিপিকে রাজসাক্ষী বানায় নিছে না, তো ডিপ স্টেটের সজীব ভুইয়াকে রাজসাক্ষী বানাই নিতে হয়, সমস্যা নাই, ওকে খালাস করে দিবে পরে, ও খালি সাক্ষী দিয়ে দিবে, খালাস। এবং আপনার দেখেন এই সরকার কি কইতেছে কি চাইতেছে তা জানি না। ইউনূস সহ দুদকে মামলা আছে, ফরমাল মামলা করা আছে অনেক উপদেষ্টা বিরুদ্ধে, তদন্ত হচ্ছে না। ইউনূস সাহেব বিদেশে চলে গেল, 7টার সময় টার্কিশ এয়ারওয়েজে চলে গেল, একটা ভিভিআইপি, সে বিএসএফ এর এখনো এসএসএফ এর সে পায় পায় 1 বছরের জন্য আছে, তো সে তো চুপ করে চলে গেছে, কেউ জানে না, একটা নিউজ নাই, কিছু নাই। এই জন্য অনেকেই বলে যে সে পালায় গেছে। এখন শোনা যাইতেছে যে ফ্রান্সে যায় নাকি কি না, কিছুদিন পরে যখন চলে আসবে তখন আবার কেউ এটা বলবে না। কিন্তু উনি তো এই প্রোটোকল পান অলরেডি, সেই প্রোটোকল নিয়েই উনি গেছেন, কোনো ফোকাস নাই, কোনো নিউজ নেই, সেটা আর একটা কথা। সেটা কেন নাই সেটা উনি জানেন বা গভর্নমেন্ট জানেন, আমরা জানি না। সিএনএন আপনার এই যে এত শিশু মারা গেল হামে, সেটার ব্যাপারে কোনো ওনার বক্তব্য নেই। সিএনএন সিও মারা গেছে, ঠিক স্টেটমেন্ট দিয়েছে, বিশাল এক স্টেটমেন্ট। কি খেলে উনি যখন রাজনীতিতে আসেননি তখন কোনো ব্যাপারে ওনার বক্তব্য শুনেছিলেন? কোনো স্বাধীনতা দিবসে, কোনো বিজয় দিবসে, কোনো 21শে ফেব্রুয়ারিতে? তা শুনি নাই। উনি তো আপনার তো মান্না ভাই বলছেন, আপনার তো ডাইরেক্ট টিচার ছিল, আপনার তো উনি কথা বলে না, শোনে, কিন্তু ওনার ক্রিমিনালি আচরণ সে নিজেই করে, এটা কেউ জানায় করে না। তো তার যা করার সে ঠিকই করে। আপনি বলেন তো, তিনি সরকার প্রধান ছিল, তার এক্সিকিউটিভ অর্ডারে তার মামলাগুলো তুলে নিছে, বলেন। তারপর গ্রামীণ ব্যাংকের বেনিফিট নিছে, সে গ্রামীণ ফোনের নামে বেনিফিট নিছে তো, তার নামে কিছু নাই, কিন্তু সে নানাভাবে ট্রাস্ট করে টোরে নানাভাবে বেনিফিট নিয়ে গেছে। এগুলো করছে কোন কারণে, কি কারণে বলেন? সে নোবেল উইনার কেমন, পিস প্রাইজ পাইল, বিশ্ববিখ্যাত লোক কেমনে? 3-0 থিওরি, বাংলাদেশে 3-0 3টেই কানা করে ফেলছে। 0 আপনি বলেন 0 আনএমপ্লয়মেন্ট। বিশ্ব ব্যাংক বলে 3 কোটি লোক বেকার, সে বেকার করে থেকেছে। 0 পভার্টি, এখন মানুষ খাবার পায় না। আপনি বলেন বাংলাদেশের অর্ধেক লোক খাবার পায় না, 80% লোক খাবার পায় না। আচ্ছা, 0 কার্বন ইমিশন, এখন বাংলাদেশ বিশ্বের ভিতরে বায়ু দূষণে 1 নম্বর। উনি 18 মাস ক্ষমতায় 3-0 থিওরি দিয়ে সারা বিশ্ব জয় করতেছে। ব্যাকুব বিশ্ব যে বাংলাদেশে তুমি 18 মাস থাকলে এই 3-0-র 1-0 তো নড়লো না, তুমি 3-0 বাংলাদেশে সারা পৃথিবী জুড়ে 3-0 চড়াইছিলে, বাংলাদেশে 3-0 সব শেষ, বলে না। আচ্ছা, আমাদের সাবজেক্টে আসি। বিষয় হচ্ছে যে প্রক্সি ওয়ার হচ্ছে এরকম কি না? প্রক্সি ওয়ার ওয়ার মানে ওয়ার না, মানে একটা প্রক্সি জোন। এই যে ধরেন আপনি একটু আগে চিকেন নেক নিয়ে বলেন, কিংবা এই জায়গাতে যে একটা পরাশক্তির দ্বন্দ্ব চলছে আমেরিকা চীন, বা এইখানকার রিজিওনাল যদি পরাশক্তি ধরেন ইন্ডিয়া চীন, এইসব দ্বন্দ্বের জোনে পরিণত হয়ে গেছে। না, ভারত কিন্তু বাংলাদেশের উপরে সবসময় সরকারকে অনুগত রাখতে চায়, হ্যাঁ, এবং তাদের এখন টার্গেট হচ্ছে, তাদের মাথা ব্যথা হচ্ছে 7 সিস্টার, এবং 7 সিস্টার বাংলাদেশ কিন্তু হুমকি 7 সিস্টারের জন্য। কারণ আমরা কিন্তু 7 সিস্টার কাটিয়ে দিতে চাই না, চীন দিতে চায়। সুতরাং এখানে যারা যে ধরেন এই যে লাস্টে আমি লিখেছিলাম, কেউ ছাপে নাই, ট্রানজিট ইউনিটারি আপনার বাতিল করে দিয়েছে, ট্রানজিট বাতিল করছে, কিন্তু আসাম থেকে তাদের ট্রেন 7 সিস্টারে যাবে, আবার ঠিক একই রাস্তা দিয়ে এটা আসাম পশ্চিমবঙ্গে চলে যাবে। এটা হলো করিডোর। শেখ হাসিনা কিন্তু লাস্ট যেটা ট্রানজিট চুক্তি করেছিল, এটা হলো করিডোর, হ্যাঁ, এইটা তাদের সবচেয়ে জরুরি, এটা যাতে বাতিল না হয়। ওটা তো এক্সিকিউট হয় নাই এখনো, বুঝছেন না, এক্সিকিউট হয় নাই। এটা
দরকার আছে তাদের। এই জন্য আমার মনে হয় যে তারা এই চিকেন নেক নিয়ে যত পলিটিক্স করতেছে এবং বাংলাদেশ সরকারকে চাপে রাখার জন্য এগুলি করতেছে। তারা প্রক্সি ওয়ার টোয়ার না, হয়তো ভয় টয় দেখাচ্ছে কিছু লোক, সেই সাথে কিছু তারাও তো অনেক লোক জনসংখ্যা বেড়ে গেছে, বাংলাভাষীকে কিছু মুসলমান তারাই দিল। হ্যাঁ, দেখেন খ্রিস্টান, বৌদ্ধ, জৈন কত কিছু রয়েছে, তারা কিন্তু নাগরিকত্ব পারবে। শুধু বাংলা ভাষায় কথা বললেই সে বাংলাদেশে যাও, এটা কোন ধরনের ইয়া হইলো বলেন? বর্ডারে এই গরম বৃষ্টি, বাচ্চা কাচ্চা সব ফেলে রাখছে, ছবি দেখা যায় টেলিভিশন, কি নির্দয়। আসবো আবার আপনার কাছে, যারা মাসুদ কামাল, জি, রোহিঙ্গা ইস্যু তো এখনো যায়নি। আবার বঙ্গোপসাগরে বাংলাদেশের সাবমেরিন বেজে চীনের আধিপত্য আছে। আমেরিকার সাথে সাম্প্রতিক বাণিজ্য চুক্তি, সবচেয়ে বড় বর্ডার শেয়ারিং প্রতিবেশী হিসেবে ভারতের সাথে দীর্ঘদিনের সম্পর্কের টানাপোড়েন বিলেই। অন্যদিকে আবার কৌশলগত স্থাপনায় রাশিয়ায় বিনিয়োগ, মানে চিত্রটা দেখেন। তিনটা দেশ, আমি বারবার যে প্রশ্ন ওনাকে করবার চেষ্টা করছিলাম, বিভিন্নভাবে বিভিন্ন অক্ষয়ে বা বিভিন্ন প্রভাবে তারা আমাদের সঙ্গে রিলেটেড। এটা জটিল সমীকরণ মনে করেন না, ভূ রাজনীতি খুবই জটিল। এবং সমস্যা কি জানেন, এই সমীকরণ থেকে আমাদের কোনো প্রাপ্তি যোগ নাই। ভেরি ইন্টারেস্টিং, ডক্টর ইউনূস সাহেব এমন কিছু কাজ করে রেখে গেছেন যে এই যে একটা সমীকরণটা পাকা রেখে গেছে, এটা কিন্তু ওনার সমীকরণ। এই সমীকরণের কোনো সমাধান আমরা পাবো না, এবং এই সমীকরণ থেকে আমাদের কোনো লাভ নাই, ক্ষতি ছাড়া। আমরা আসলে একটা ব্যাটেল গ্রাউন্ডে পরিণত হচ্ছি। এই সমুদ্র এই যে মানে আমাদের এই দক্ষিণের কোণাটা যেটা এখানে আপনি ধরেন মিয়ানমার, ভারত, চীন, এবং এর মধ্যে ডক্টর ইউনূস জিয়াফত করে নিয়ে আসছে ইউএসএকে, সব মিলিয়ে এখানে যে এটা কিন্তু টোটাল একটা ব্যাটেল গ্রাউন্ড হয়ে যাবে। এবং সেখান থেকে আমাদের কিচ্ছু প্রাপ্তি যোগ নাই। আমরা হলাম গিয়ে এও গুলি করলে আমার গায়ে লাগবো, ও গুলি করলে আমার গায়ে লাগবো, এও ধাক্কা দিলে আমি আঘাত পাবো, ও ধাক্কা দিলে আমি আঘাত পাবো। আমাদের স্যান্ডউইচের ওই ভেতরের অংশ হওয়া ছাড়া আমাদের আর কোনো কাজ নাই। এইটা ডক্টর ইউনূস সাহেব, এই মহাজ্ঞানী, এবং তার সঙ্গে মহাজ্ঞানী আরেক মহাজ্ঞানী ডক্টর খলিল, এরা দুইজনে মিলে এই আকামটা করছে। সেই খলিল তো আমরা আবার মানে বিভিন্ন রকম ফুল টুল দিয়ে পূজা করতেছি। তো এখন এই হলো কি আমাদের নিয়তি, এখান থেকে আপনি বেরোতে পারবেন না। তো আমি এটাও তো মনে করি, এই যে বলছেন নিয়তি, বলছেন বেরোতে পারবো না বলছেন, তো তাহলে কি হবে? কেমনি বেরোবেন আপনি? আপনি কে? আমি কে? আমি তো আমাদের এই দেশের মানুষের, এই দেশের টোটাল যে পাওয়ার, সেই পাওয়ারে আমি আপনি পিপিলিকার মতো কীটপতঙ্গ। করতে পারতো কারা? সংসদের এটা আলোচনা হতে পারত, সরকার একটা সিদ্ধান্ত নিতে পারত। আপনি দেখছেন যে আপনি তো অনেকদিন রাজনীতি করেন, আপনি তো এগুলো বোঝেন যে যত চুক্তি আমাদের দেশে এই যাবৎকালে হয়েছে, সেই বঙ্গবন্ধুর বিখ্যাত কুখ্যাত কি গোলামী চুক্তি, ওটা সহ যুক্তরাষ্ট্রের সঙ্গে এবার যে চুক্তিটা হয়েছে, এরকম ভয়ঙ্কর চুক্তি আর হয়েছে কিনা? সার্বভৌমত্ব বলতে কিছু নাই। আপনি রাশিয়ার কাছ থেকে তেল কিনবেন আপনি ক্রেতা, আপনি বিক্রেতা রাশিয়া, অনুমতি দানকারীকে যুক্তরাষ্ট্র জুনের 13 তারিখ পর্যন্ত অনুমতি দিয়ে রাখছে। 13 তারিখে পরে আবার যদি ওনারা বাড়ায়, আমি কিনি আর না কিনি, যদি না দেয়। তো এরকম চুক্তি বাংলাদেশে কখনো হয়েছে? হয় নাই। এই চুক্তি নিয়ে এই সরকার, এই বিরোধী দল কাউকে কোনো কথা বলতে শুনছেন এই পর্যন্ত? সরকারি দলের বিরোধী দল, সে স্বতন্ত্র না, সে তো 4 জন সদস্যের সাপোর্ট পায়নি একটা নোটিশ দেওয়ার জন্য, সে পায় নাই। কত অসহায় আমরা। আর এখানে আমি আপনি কে? আমার আপনার কথা কি মূল্য আছে? আমরা চিৎকার চেঁচামেচি করি, ওরা বলে হে পাগল করে কি, হয়তো নিজের খেয়ে গলায় চিৎকার করে, লাভ কি? কোন লাভ আছে বলেন? না, কিন্তু একটা টক শো বলেন অথবা যে কোনো একটা অনুষ্ঠান বলেন, এইরকম জায়গাকে ছেড়ে দিতে পারবো ভাই, আমাদের কোনো উপায় নেই মরে দেওয়া ছাড়া, আমাদের কোনো উপায় নেই কষ্ট সহ্য করা ছাড়া, আমাদের কোনো উপায় নেই দাসত্ব করা ছাড়া। তা তো হতে পারে না। না, তা হতে পারে না, তত্ত্বগতভাবে হতে পারে না, কিন্তু তাই তো হচ্ছে। আপনি ডক্টর খলিল বলে যে আমরা এটা করার আগে উভয়ের সঙ্গে আলাপ করছি, মিনমিন করে আমাদের বললেন, ডাক্তার শফিকুর রহমান বললেন যে না, আমার সঙ্গে আলাপ হয় নাই, এই পর্যন্তই। জি,
পরে আবার বলছে তারপরে কোনো তার দলের কোনো আলোচনা নাই। পরে বলছে বাস্তবতার নিরিখে দেখতে হবে। এখন তারপরে সেখানে গেলেন এই চুক্তির পক্ষে একমাত্র এবং তার পক্ষেও খুব শুনি না, কিন্তু পক্ষে শুনলাম একটাকে অ্যাম্বাসেডার বলছে, মার্কিন অ্যাম্বাসেডার, সে তো বলবেই। ওনার পক্ষে বলছে। আরেকটা বলতে শুনলাম যে আমাদের এই কি বলে বাণিজ্য মন্ত্রী, উনি একদিন বললেন যে এই চুক্তিতে কিছু কিছু ভালো দিক আছে, কিছু কিছু আছে, আমরা এগুলি পরে পর্যালোচনা করব। আর ডাক্তার জাহিদুর রহমান একদিন বললেন যে আমরা এগুলি নিয়ে পরে পর্যালোচনা করব। আরে ভাই পর্যালোচনা আচ্ছা, একটা চুক্তি হয়েছে, এই চুক্তি নিয়ে কত মানুষ হইচই করতেছে, ওনারা এখনো পর্যালোচনা করেন নাই। না সেটা পর্যালোচনা করার কথাটা একটু কিন্তু ভেগ। কেন আপনি পড়বার সাথে সাথে কি সেলস পাচ্ছেন না? পাচ্ছেন না আপনি। তারপরে পর্যালোচনা করতে 6 মাস পর্যন্ত ধরে মানে চুক্তিটা যখন আপনি করছেন, করার আগে পর্যালোচনা করেন নাই, দেখেন নাই কি হচ্ছে। আরো ভয়ঙ্কর জিনিসটা কি দেখেন, চুক্তিতে যেটা আছে, চুক্তি কিন্তু এখনো বাস্তবায়িত হয় নাই, অফিসিয়াল এখনো বাতিল করে দিয়েছে। ওদের সুপ্রিম কোর্ট বলছে যে জুজুর ভয় দেখিয়ে চুক্তিটা করানো হয়েছে বলে ধারণা করি আমরা, যে 35% ট্যারিফ নেবে, হ্যান নেবে, ত্যান নেবে। ওদের সুপ্রিম কোর্ট বলছে 35% ট্যারিফ আরোপ করার কোনো এখতিয়ারই ট্রাম্পের নাই। তাহলে তো জুজুর ভয় শেষ। যদি জুজুর ভয় শেষ হয়ে যায়, তাহলে তোমাকে তড়িঘড়ি করে এই চুক্তি করতে হবে কেন? আমরা তো আমাদের লোকজনকে ভয় পেতে দেখছি এখনো। এইটা কিচ্ছু না, এটা হলো কি জানেন, তারা ডক্টর ইউনুস, তাদের দুজন দাস এই দেশে ছিল, মূল ভৃত্য আর কি, ডক্টর ইউনুস এবং ডক্টর খলিল, এই দুই ভৃত্য, তারা এই কাজগুলো তাদের হয়ে হুজুরের জন্য এই কাজগুলো তারা করে গেছে। এবং তারা তো এই দেশে কেউ থাকে না। ডক্টর খলিল কি দেশে গত 25 বছর ছিল, সে গত 25 বছর এই দেশে ছিল না, সবাই জানি, তাহলে দেখি নাই। তাহলে উনি দেশের দায়িত্ব, উনি করছে এই কাজটা। ডক্টর আলী রিয়াজ ছিল এই দেশে, সে এসে নিয়ে জ্ঞান দেব আমাদের জাতি কিভাবে চলবে, দেশ কিভাবে চলবে। এখন আপনি ডক্টর ইউনুস কখন থাকে কখন যায় কেউ জানে না। আপনি এখন খলিল রহমানের কথা বলছেন, কিন্তু উনি আসলো কিভাবে? হি ইজ দ্য ফরেন মিনিস্টার অফ দিস কান্ট্রি। কেমনে হলো এই সময় এই পোস্টের জবাব কেউ দেয় না। বাংলাদেশ থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি এখন। ওইটা হলে ভালো, আপদ বিদায় হলো। কিন্তু তাও তো বিদায় হলো না। সে বলছে আমি এক বছর দুটোই থাকবো। হুমায়ুন রশিদ চৌধুরী ছিল, আমিও থাকবো। হ্যাঁ, তো যাচ্ছে না তো উনি। মানে সবাই মনে করেছিল যে তাহলে হয়তো এখন প্রধান কি বলে পররাষ্ট্রমন্ত্রীটা ছেড়ে দেবেন, কিন্তু তো ছাড়বেন না। ছাড়বে না তো সে। মানে একটা লোক কতটা মানে নির্লজ্জ হতে পারে, আমি দেখতেছি জিনিসটা। মানে ওনাকে কিন্তু সারা দেশের সমস্ত জায়গায় আলাপ আলোচনা কেউ তার প্রশংসা করেছে না, সে থাকবে এখানে। আবার সে বলে আমি কি জোর করে আসছি। যাই হোক, কথাটা বাড়াবো না যে ওনাদের পক্ষে বলার মতো কেউ নাই। যুক্তি উনি দিয়েছেন যে হুমায়ুন রশিদ চৌধুরী ছিলেন, আরও পৃথিবীর 2-1টা দেশের কথা বলেছে, সেখানেও এরকম দ্বৈত পাওয়ার নিয়ে আছে, আমিও থাকতে পারি। এটার পাল্টা যুক্তি আমরা বললে ওনার তো বলার সুযোগ নেই। একইভাবে যে অভিযোগগুলো করছি উনি কিছু বলতে পারছেন না। তবে এইটা ঠিক যে আমরা যে বাণিজ্য চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে করেছি, এটা নিয়ে সর্বত্র সমালোচনা হচ্ছে, সেটার জবাব সরকার দেয়নি, সেটা পার্লামেন্টে ওঠেনি, সেটা পার্লামেন্টে আলোচনা করতে চেয়েছিল রুমিন ফারহানা। সমুদয় সদস্যরা মিলে সেই আলোচনা করবার ব্যাপারে আগ্রহী দেখাননি। দ্যাট ইজ ভেরি শেম। মান্না ভাই, পার্লামেন্টে আলোচনাটা পরে আপনি দেখেন ট্রাম্পের যে ট্যাক্স বসেছে, এটার তার এখতিয়ার নাই, সুপ্রিম কোর্ট নাকচ করে দিয়েছে, আমেরিকান সুপ্রিম কোর্ট। ইউরোপিয়ান ইউনিয়ন তাদের ট্রাম্পের বন্ধু দেশ, আমেরিকার বন্ধু দেশ, তারাও নাকচ করে দিয়েছে। আমাদের যে চুক্তিটা করলো 60 দিনের ভিতরে রিভিউ করা যেতে পারত, রিভিউ করার স্কোপ ছিল, সেটাও করে নাই। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে 2টা 3টা 4টে অলরেডি 4টে চুক্তি কিন্তু বাস্তবায়ন হয়। চুক্তির ভিতরে যে উপাদানগুলো ছিল, 4 নম্বরটা হচ্ছে যে মার্কিন সামরিক বাহিনী ইচ্ছা করলে আমাদের যে কোনো জায়গায় ঘাঁটিতে নামতে পারবে, উঠতে পারবে, এবং আমাদের অঞ্চলে, আমাদের বাংলাদেশে ঘুরতে পারবে। এটা অলরেডি হয়ে গেছে। অর্থাৎ শেখ হাসিনা বলছে না যে আমরা দ্বীপ চাইলে আমার ক্ষমতায় থাকা অসুবিধা নাই, সেটা তো আমরা বিশ্বাসে নেই। এখন তো দেখা যায় যে এখন বাংলাদেশটাই আমেরিকার দিয়ে দেওয়া হয়েছে। তো এই জন্য আমি বলছি যে যেমন আমাদের কিছু করার নাই, আমেরিকা করবে। আমেরিকা তো আমরা ছেড়েই দিয়েছি, সব আমেরিকা করবে। আমি আরেকবার আসবো আপনার কাছে, কারণ আমার হাতে বেশি সময় নেই, মিনিট 4 সময় দুজনের জন্য মিলে। কিন্তু প্রশ্ন আমি একটাই করব,
বোধহয় আজকে রাতে, মানে এখন যদি সময় দেখি তাহলে গতকাল রাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেছেন সরকার ভারতকে 12টা চিঠি দিয়েছেন। কয়টা? 12টা? 12 থেকে 13টা, হ্যাঁ 12 থেকে 13টা। 13টা চিঠি আনুষ্ঠানিকভাবে দিয়েছে। বিজেপি বিএসএফ বৈঠক তো চলছে, এরপরে গভর্নমেন্ট লেভেলেও একটা বৈঠক করবার চেষ্টা করা হবে। ধরেন এই পরিস্থিতিতে কোনো রেজাল্ট হলো না, তারপরে কি? 2 মিনিট করে বলেন। না, আমার বিবেচনা রেজাল্ট হবে। আমি মনে করি এক রেজাল্ট হবে। হবে মানে কি, এরা এগুলি আর কন্টিনিউ করবে। এরা হলো কি জানেন, আমার যেটা মনে হয় যে শুভেন্দু অধিকারীর মুখ রক্ষার জন্য এই কাজগুলি করতেছে ওরা। 2 দিন পরে ওরা ওদের পিপুল খুব পশ্চিমবঙ্গে যারা নাকি বিজেপিকে ভোট দিয়েছিল তারা খুব সন্তুষ্ট হয়ে যাবে, বাহ আমাদের নেতা ভালো দেখাইছে। এবং উনি তো বলছে 45 দিনের মধ্যে কাটাতারে বেড়া করে জন্য আমি জায়গা দেবো, সব কিছু হয়ে গেছে, মোটামুটি একটা জয় হলো। এবং তখন তারা আর হয়েছে করবে না, এটা আমার ধারণা। ওকে, জি। গভর্নমেন্ট 1 মিনিটে পর্যায়ে বলুন। আলোচনা হলে আমার মনে হয় সমাধান হবে। কতগুলো শর্ত দিবে, আমার এখনও মনে হয় যে শর্ত দিবে এই জিনিসটা আমরা করতে পারবে না, যদি শর্ত মানে সমাধান হবে। আর তারা এছাড়া ভারত কিন্তু তাদের ইন্টারেস্টের বাইরে কিছু করবে বলে আমার কাছে মনে হয় না। তারা শর্ত দিবে এইগুলোই, তোমরা চীনকে সাইড দিও না, আমাদের ডিস্টার্ব করো না, আমাদের কাঁটাতারের যে বেড়াটারা করতেছি সেগুলো এগুলো করবো না, তোমরা পদ্মা ব্যারেজ করতেছো, তিস্তা ব্যারেজকে চীনকে দিতে চাও, দিতে পারবা না, এই শর্তগুলো দিবে হয়তো। যদি সেটা বেড়ে যায় তাহলে আর কিছু হবে না, আর না মানলে এইটা চলতে থাকবে আমার ধারণা।